হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদুল হক। আজকে চলে আসলাম প্রক্সমক সিরিজে একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা জানবো LXC কন্টেইনারটা অ্যাকচুয়ালি কি এবং LXC কন্টেইনার আমরা কিভাবে কনফিগার করব। তো আপনাদের মধ্যে অনেকে কোয়েশ্চেন করতেই পারেন বা আপনাদের মনে কোয়েশ্চেনটা আসতেই পারে যে আমার তো প্রক্সমক্সে ভার্চুয়াল মেশিন আছেই। মানে প্রক্সমক্সে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার অপশন আছে। তাহলে আমার LXC কন্টেইনারটা আমার কেন প্রয়োজন? বাট অ্যাকচুয়ালি LXC কন্টেইনার আমাদের দরকার আছে। ভার্চুয়াল মেশিন এবং LXC কন্টেইনার আ সেম টাইপের কাজ করতে পারলেও ২ টার মধ্যে আপনার আর্কিটেকচারাল অনেক ডিফারেন্স আছে। কারণ একটা ভার্চুয়াল মেশিনে একটা ফুল অপারেটিং সিস্টেম থাকে। যার কারণে সেটা অনেক বেশি RAM, স্টোরেজ এবং সবকিছু কনজিউম করতে থাকে। আ প্রসেসিং পাওয়ার ইউজ করে। বাট আ আমি যখন Proxmox এ যখন আমরা Proxmox না, আমরা যখন কন্টেইনারে আসতেছি, কন্টেইনার কিন্তু অ্যাকচুয়ালি একটা ফুল অপারেটিং সিস্টেমের সবকিছু ইউজ করতেছে না। করতেছে Linux এর যে কার্নেলটা আছে, সেই কার্নেলটাই ইউজ করতেছে। যার কারণে আপনার হচ্ছে এটা অনেক কম সময়ে অনেক মানে বেশি আউটপুট দিতে পারে আরকি। মানে পারফরম্যান্সটা অনেক বেশি ভালো থাকে। আপনার আ ওপেন হইতে, ক্লোজ হইতে বা মানে শাটডাউন হইতে, আপনার রিবুট হইতে আ যদি আপনার একটা ভার্চুয়াল মেশিনে সময় লাগে ২-৩ মিনিট, আপনার Proxmox এর কন্টেইনার গুলোতে আপনার সময় লাগবে হয়তো ৩ থেকে ৪ সেকেন্ডের মতো সময় লাগবে। অর্থাৎ বুঝতেই পারতেছেন যে আপনার কতটা আপনার ফাস্ট অপারেট করতে পারে একটা LXC কন্টেইনার। আর LXC কন্টেইনার গুলোতে হচ্ছে আপনার যেহেতু সে Linux এরই কার্নেল গুলো ইউজ করতেছে, তাই হচ্ছে আপনার এখানে আম আপনার যে RAM, তারপর হচ্ছে আপনার প্রসেসিং পাওয়ার এগুলো অনেক কম ইউজ করলেই মানে সে অনেক ভালো অপারেট করতে পারে আরকি। অর্থাৎ আপনার যদি একটা কোথাও 4 জিবি আপনার ভার্চুয়াল মেশিনে 4 জিবি RAM অ্যালোকেট করতে হয়, আপনি LXC তে আপনি ইজিলি আপনার ৫১২ বা আ ১ জিবি দিয়ে আপনি কভার করে ফেলতে পারবেন। খুব স্মুথলি পারফর্ম করতে পারবে। সো এটাই হচ্ছে মেইনলি হচ্ছে ২ টার মধ্যে ডিফারেন্স। আপনার হচ্ছে কাজ আপনি সেমই করতে পারবেন। আপনার ভার্চুয়াল মেশিনে আপনি যেগুলো করতে পারবেন LXC কন্টেইনারেও অলমোস্ট 99% আপনি সেম কাজই করতে পারবেন। কিছু রেস্ট্রিকশনস থাকে যেটা হয়তোবা আপনারা ফেস করবেন, কাজ করতে গেলে ফেস করবেন। যদি এরকম ফেস করেন সেক্ষেত্রে ভার্চুয়াল মেশিন ইউজ করবেন। আদারওয়াইজ মোস্ট অফ দ্যা টাইম আপনারা LXC কন্টেইনার ইউজ করতে পারেন। আমার পুরো হোম ল্যাবে আমার মনে হয় টোটাল ভার্চুয়াল মেশিন ছিল ২ টা। আর আমার হচ্ছে আপনার LXC কন্টেইনার ছিল ১৫-২০ টা। সো বুঝতেই পারতেছেন যে LXC কন্টেইনারটা আপনার কতটা ক্যাপাবল এবং আ কি পরিমাণ আরকি পাওয়ার এফিশিয়েন্ট। যার কারণে আরকি আপনার ছোটখাটো হোম ল্যাব সার্ভার থেকে শুরু করে মোটামুটি বড় জায়গাতেও আপনি চাইলে LXC দিয়ে ইউজ করতে পারেন। তবে এন্টারপ্রাইজ লেভেলে যখন কাজ হয়, তখন সাধারণত ভার্চুয়াল মেশিনই তারা বেশি অ্যালোকেট করে। তারা ভার্চুয়াল মেশিনটাই বেশি করে। কারণ তারা সবকিছু সেপারেট রাখতে চায় যে একটার জন্য আরেকটার উপরে যেন প্রভাব না পড়ে। তো LXC যেহেতু শেয়ার্ড আপনার রিসোর্স ইউজ করে। সো একটা LXC-র কন্টেইনারের জন্য আরেকটা কন্টেইনারে অনেক সময় কিছুটা আরকি প্রভাব পড়তে পারে যদি খুব বেশি হাই ইউজেস এ থাকে। সো এসব ক্ষেত্রে আপনারা ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারেন। বাট আদারওয়াইজ আপনার অন্যান্য আ পারপাস গুলোর জন্য আপনার LXC কন্টেইনার এগুলা এনাফ বা আপনাদের শিখার জন্য হলেও এট লিস্ট LXC কন্টেইনার ইস মোর দ্যান এনাফ। তো এখন আর কথা না বাড়িয়ে চলেন আজকে আমরা দেখি যে কিভাবে আমরা LXC কন্টেইনার গুলাকে কনফিগার করতে পারব। গত পর্বে তো আমরা ভার্চুয়াল মেশিন দেখেছিলাম। এই পর্বে আমরা দেখছি কিভাবে কন্টেইনার সেটআপ করতে হয়। তো চলেন আমরা শুরু করি। তো ড্যাশবোর্ডে আসার পর যেখানে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট ভিএম এর পাশেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট সিটি। সিটি বলতে হচ্ছে আপনার এখানে কন্টেইনারকে মিন করছে। সো আমরা এখানে ক্রিয়েট সিটিতে যাব। ক্রিয়েট সিটিতে যেয়ে আমরা যখন একটা কন্টেইনার ক্রিয়েট করব, কন্টেইনার ক্রিয়েট করার আগে আমাদের ভার্চুয়াল মেশিনে যেমন আমাদের ISO ফাইল প্রয়োজন পড়ছে। সো এখানে আমাদের কন্টেইনারের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ISO ফাইলের কোনো প্রয়োজন নেই। আমরা কন্টেইনারে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আপনার টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমরা কোথায় পাবো? টেমপ্লেটটা আমরা Proxmox এর ভিতরেই পাবো। চলেন আমরা আগে একটা Proxmox এর আগে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিয়ে দেন হচ্ছে আমরা ওই টেমপ্লেটের উপর আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করব। ওকে। কন্টেইনার আমরা এখন টেমপ্লেটটা কোথায় পাবো? টেমপ্লেটটা পাবো হচ্ছে আমরা এই লোকাল স্টোরেজে। লোকাল স্টোরেজে যাওয়ার পর এখানে দেখেন যে সিটি টেমপ্লেটস বলতে একটা অপশন আছে। আমরা হচ্ছে সিটি টেমপ্লেটস এ যাবো। সিটি টেমপ্লেটস এ যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আপনি চাইলে আপনার লোকাল হার্ড ডিস্ক থেকে আপনি এখানে আপলোড করতে পারবেন। বা আপনি যদি চান আপনি আ iOS এর মতো আপনি এখানে জাস্ট একটা URL দিতে পারেন। সে ওই URL থেকে অটোমেটিক ডাউনলোড করে নিবে। এটা একটা অপশন আছে। অথবা Proxmox এ বাই ডিফল্ট একটা টেমপ্লেটস এর লাইব্রেরি আছে। আপনি এখান থেকে মোটামুটি সব টাইপের টেমপ্লেটস আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার মোটামুটি আপনার Ubuntu, Alpine তারপর হচ্ছে আপনার সব টাইপেরই আছে। CentOS তারপর হচ্ছে আরো বিভিন্ন অনেক কন্টেইনার এখানে আছে। অনেক।
এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা সার্চ করে আপনারা এখানে ইজিলি আপনার কন্টেইনার সেটআপ করে ফেলতে পারবেন। সো আমরা এখানে একটা শিখার জন্য আজকে আমরা একটা Debian এর একটা কন্টেইনার ডাউনলোড করব। Debian 12 টা আমরা আজকে ডাউনলোড করব। এখানে জাস্ট খালি আমরা যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই অটোমেটিক আমাদের লাইব্রেরি থেকে এই কন্টেইনারটা আমাদের Proxmox এর যে সার্ভারটা আছে এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের কন্টেইনারটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে টাস্ক ওকে, দ্যাট মিনস আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন হচ্ছে আমরা যদি এখানে একবার ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের কন্টেইনার লিস্টটা দেখানোর কথা। জি, এখানে দেখতে পাচ্ছেন Debian 12 অলরেডি আমাদের যেটা ডাউনলোড করা আছে। সাইজ হচ্ছে অনলি ১২৩ এমবি। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের এখন কন্টেইনার টেমপ্লেট আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা ইনস্টল করতে পারব। আমরা হচ্ছে এখন ক্রিয়েট কন্টেইনার এ যাব। যাওয়ার পর আমরা হচ্ছে কন্টেইনার আইডি একটা আপনার ম্যানুয়ালি ডিফাইন করতে পারেন। অটোমেটিক্যালি 101 নিছে। কারণ আমরা 100 তে আমরা Windows 10 ইনস্টল করেছিলাম। এখন আমরা একটা হোস্ট নেম দেই। আমরা হোস্টিয়ান ডিবিয়ানি দিচ্ছি। জাস্ট ফর আওয়ার রেফারেন্স এটা আমাদের সুবিধা মতো দিব। আমরা একটা কন্টেইনারের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে কন্টেইনারের রুট পাসওয়ার্ড হবে। এবং কন্টেইনারটাতে আমরা লগইন করতে গেলে আমাদের এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডটা মনে হয় ভুল দিয়েছিলাম। ওকে। এসএসএস কি যদি আপনারা চান, আপনারা এখানে আপনাদের এসএসএস কি দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা তখন এসএসএস কি দিয়ে আরো সিকিউরলি আপনারা কন্টেন্টে লগইন করতে পারবেন। তো আমি দিচ্ছি না আপাতত। নেক্সট করে দিলাম। এখন দেখেন এখানে টেমপ্লেটটা সিলেক্ট করতে বলতেছে। টেমপ্লেটটা আমরা কোন টেমপ্লেটটা সিলেক্ট করব? আমরা হচ্ছে এখানে হচ্ছে Debian টা সিলেক্ট করে দিচ্ছি। এখানে মাল্টিপল থাকলে মাল্টিপল শো করত। তো আমি হচ্ছে এখন নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর সে আমার কাছে জানতে চাচ্ছে আমি এই কন্টেইনারটা কোথায় সেভ করব? কোন হার্ড ডিস্কে সেভ করব? সো আমি বলেছিলাম আমি হচ্ছে আমার সব হচ্ছে আ হার্ড ভার্চুয়াল মেশিন এবং কন্টেইনার এগুলা হচ্ছে আমি সব আমার এসএসডি তে ইনস্টল করি। সো আমি এখান থেকে সিলেক্ট করে আমি জাস্ট এসএসডি টা সিলেক্ট করে দেব যেটা আমার 1 টিবি এটা সিলেক্ট করে দিচ্ছি। আর ডিস্ক সাইজ, ডিস্ক সাইজ হচ্ছে এই কন্টেইনারটা আপনার আ কত জিবি আপনি ক্যাপাসিটি দিবেন আরকি। টোটাল হার্ড ডিস্ক কত দিবেন। আমি এটা ধরে নিলাম আমি এটাতে 80 জিবি দিচ্ছি। 80 সিলেক্ট করে দিলাম। এরপরে মাউন্ট অপশন এগুলাতে আর প্রয়োজন নাই। আপনার হচ্ছে এগুলা আ যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন বাট প্রয়োজন নাই। মোস্ট অফ দ্যা কেসে আপনার এগুলো লাগে না। ACL হচ্ছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল লেভেলে এগুলো আপনার প্রয়োজন নাই। এগুলো ডিফল্টই থাকে ইউজুয়ালি। আপনি যদি ইউজার ম্যানেজমেন্ট বা ওগুলোর ক্ষেত্রে আমি তখন ওই ভিডিওগুলোতে আমি এগুলা ডিটেইলস এ দেখাবো। আপাতত এখানে প্রয়োজন নেই এগুলো। তো এখন আমি নেক্সট এ যদি যাই, এখন হচ্ছে আমার সিপিইউ। সিপিইউ এর মধ্যে আমরা হচ্ছে এই কন্টেইনারটাতে আমরা কয়টা কোর ইউজ করব। ইউজুয়ালি একটা কোর ইস এনাফ ফর কন্টেইনার্স যেহেতু খুবই লাইট ওয়েট একটা তো তারপরেও আমি এখানে ২ টা দিলাম। আর সিপিইউ লিমিট এখানে আপনি চাইলে লিমিট করে দিতে পারেন। আমি এখানে দিলাম না। আর এরপরে আসতেছে হচ্ছে মেমোরি। মেমোরি হচ্ছে আ এক এটা ৫১২ এমবি বাই ডিফল্ট আছে। এটা আমি 1024 দিচ্ছি আর সোয়াপ দিচ্ছি হচ্ছে 1024 যেটা হচ্ছে আপনার সোয়াপটা অ্যাকচুয়ালি আপনারা জানেন হয়তোবা। সোয়াপটা হচ্ছে আপনার যদি আপনার RAM যদি ফুল হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে হার্ড ডিস্ক থেকে সে আ কতটুক একটা স্পেস সে RAM হিসেবে টেম্পোরারি ইউজ করবে সেটা হচ্ছে সোয়াপে ডিফাইন করা যায়। সো আমি এখান থেকে 1 জিবি দিয়ে দিলাম। অর্থাৎ টোটাল আমার আসতেছে হচ্ছে 2 জিবি RAM। তার মধ্যে 1 জিবি হচ্ছে অ্যাকচুয়াল 1 জিবি RAM আর ১ জিবি হচ্ছে শেয়ার্ড বলতে পারেন যেটা হার্ড ডিস্ক থেকে শেয়ার করবে। সো হার্ড ডিস্ক থেকে যেটা শেয়ার করবে এটার পারফরম্যান্স ডেফিনিটলি আপনার ইয়ার মতো হবে না। যেটা ডেডিকেটেড RAM এটার মতো হবে না। এটা জাস্ট আপনাদের জানায় রাখলাম। তো আমি হচ্ছে এখন নেক্সট এ ক্লিক করছি। নেক্সট এ ক্লিক করার পর এখন আমরা আসতেছি নেটওয়ার্কে। নেটওয়ার্কটা আমরা কনফিগার করব। এখন আপনি চাইলে এখানে চাইলে স্পেসিফিক করে আপনি এই কন্টেইনারের জন্য একটা MAC আইডি সেট করে দিতে পারেন। এটা আপনার প্রয়োজন। এখানেও VLAN অপশন আছে। মানে VLAN ট্যাগিং এর অপশন আছে ভার্চুয়াল মেশিনের মতো। আপনারা চাইলে এখানেও VLAN ট্যাগ ইউজ করতে পারেন। আর বাই ডিফল্ট তো ব্রিজ আমরা ডিফল্ট যে ব্রিজটা আছে সেটাই সিলেক্ট করতেছি। যেহেতু আমরা কোন VLAN ইউজ করি নাই বা VLAN কোন কনফিগার করি নাই এই Proxmox এ। ফায়ারওয়ালও সেম। এটা কাইন্ড অফ হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনে যেভাবে কনফিগার করেছেন সেম। এখানে আইপি অ্যাড্রেসে আমরা হচ্ছে স্ট্যাটিক দিচ্ছি। আপনি যদি আ স্ট্যাটিক যখন দিবেন তখন এখানে আপনাকে স্পেসিফিক করে আইপি অ্যাড্রেস ডিফাইন করে দিতে হবে যে আপনি এই কন্টেইনারটা এই স্পেসিফিক এই আইপি অ্যাড্রেসে অপারেট করবে। আর আপনি যদি ডিএসসিপি দেন, ডিএসসিপি দিলে এখানে দেখতে পাচ্ছেন তখন আইপি অ্যাড্রেস লেখার অপশনটা চলে যাচ্ছে। কারণ ডিএসসিপি টা হচ্ছে আপনার রাউটার থেকে কন্ট্রোল করে। রাউটার হচ্ছে আপনাকে
স্পেসিফাইড করে একটা যেকোনো একটা randomized একটা আইপি দিয়ে দেয়। যে আইপিটা আপনি ওই LXC কন্টেইনারের সাথে ট্যাগ হয়ে যায় আরকি। এখন আসতেছে হচ্ছে আপনার আম IPv6 এটা আপনার যদি রাউটারে যদি সাপোর্ট থাকে IPv6 আপনি ডায়নামিক DHCP যেটা দিতে পারেন। স্ট্যাটিক ও দিতে পারেন, প্রয়োজন নাই। মানে ইউজুয়ালি আমরা সাধারণত আইপি অ্যাড্রেস IPv4 দিয়েই কমিউনিকেট করে থাকি কন্টেইনারদের সাথে। IPv6 খুব একটা ইউজ করা হয় না। তো এখন হচ্ছে আমরা নেক্সট এ যদি চলে যাই, এখানে হচ্ছে ডোমেইন DNS যেটা আরকি। DNS হচ্ছে আপনি চাইলে স্পেসিফাই করে দিতে পারেন বা যদি কিছু ইউজ না করেন ব্ল্যাংক রাখেন তখন ও প্রক্সবক্স এ বাই ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করবে। তো আমি ডিফল্টটাই রাখলাম। নেক্সট করলাম। নেক্সট করার পর এখন সে হচ্ছে আমাদেরকে আ ইনফোটা দেখাচ্ছে যে আমরা কি, কি সিলেক্ট করছি না করছি। সবকিছু যদি ঠিক থাকে ভার্চুয়াল মেশিনের মতো আমরা এখানে ফিনিশ ক্লিক করলে অটোমেটিক আপনার ভার্চুয়াল কন্টেইনারটা ক্রিয়েট হবে। আমরা ফিনিশ এ ক্লিক করলাম। এটা ক্রিয়েট হইতে খুব বেশি সময় লাগবে না। মেক্সিমাম ৩০ সেকেন্ডের মতো সময় লাগতে পারে। যেহেতু খুবই লাইট ওয়েট এবং খুব ফাস্ট এটা হয়। দেখেন অলরেডি আমাদের 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এখানে টাস্ক ওকে লেখাটা উঠবে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের টাস্ক ওকে অলরেডি চলে আসছে। এটা আমাদের ৩০ সেকেন্ডও সময় লাগে নাই। ১০-১২ সেকেন্ডের মতো টাইম লাগছে। যেটা একটা ভার্চুয়াল মেশিন সেটআপ করতে গেলে এট লিস্ট আপনাকে ১৫-২০ মিনিটের মতো টাইম লাগতো। সেখানে আমরা মাত্র ১০-১৫ সেকেন্ডের মধ্যে আমরা একটা আ ভার্চুয়াল মেশিনই বলতে পারি। একটা কন্টেইনার সেটআপ করে ফেলছি আরকি। তো এখন আমরা এই Debian যে কন্টেইনারটা আছে 101 আমরা হচ্ছে এখন এটাকে আমরা যদি এখন এখানে চলে যাই। আচ্ছা আমরা যদি এখন এই Debian 101 যেটা এটা সিলেক্ট করলাম। করার পর আমরা যদি এখন স্টার্ট এ ক্লিক করি, তাহলে দেখেন সাথে এই কন্টেইনারটা স্টার্ট হয়ে গেছে এবং আমরা যদি কনসোল এ যাই, কনসোল এ গেলে দেখতে পারবেন টার্মিনাল প্রম্পট অলরেডি ওপেন হয়ে গেছে। এই দেখেন আমাদেরকে লগইন করতে বলতেছে। আমরা লগইন করে নিই। RWT root দিয়ে লগইন করলাম। আর পাসওয়ার্ড হচ্ছে আমরা যেটা সেট করেছিলাম সেটা দিলাম। এই দেখেন আমরা অলরেডি লগইন হয়ে গেছে। আমাদের কিন্তু এই কন্টেইনারটা ডিপ্লয় কমপ্লিট 100% কমপ্লিট হয়ে গেছে। আমরা ১ থেকে ২ মিনিটের মধ্যে আমরা একটা কন্টেইনার ডিপ্লয় করে ফেলছি এবং এটা যে এত লাইট ওয়েট বাট এটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করার কোনো স্কোপ নেই। কারণ এটা দিয়ে আপনি আপনার হচ্ছে আপনি NAS সার্ভার বানাইতে পারবেন, আপনার হচ্ছে ক্লাউড সার্ভার বানাইতে পারবেন, আপনি হচ্ছে হোস্টিং করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটে হোস্টিং করতে পারবেন। A to Z যা আছে মোটামুটি বললাম তো 90% কাজ আপনি এটা দিয়েই করতে পারবেন। আর হয়তোবা আপনার কিছু কাজ যেগুলো হচ্ছে খুব রিসোর্স হাংরি থাকে এবং রিসোর্স এর কিছু লিমিটেশনস থাকে যেটা আপনার ডেডিকেটেডলি ইউজ করতেই হয়। সেসব ক্ষেত্রে আপনি হয়তোবা ভার্চুয়াল মেশিন আপনি ক্রিয়েট করতে পারেন। আদারওয়াইজ আপনি মোস্ট অফ দ্যা কেস আপনি কন্টেইনার দিয়ে আপনি চালায় নিতে পারবেন। সো এটাই ছিল মোটামুটি আমাদের কন্টেইনারে ক্রিয়েট করার প্রসেসটা। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে কন্টেইনারে A to Z মোটামুটি সবকিছু দেখানোর ট্রাই করছি। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেনস থাকে বা আপনাদের কোনো যদি বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ডেফিনিটলি এগুলো রিপ্লাই করব বা এগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও করার ট্রাই করব আমি। তো এই ভিডিওতে মোটামুটি এটাই ছিল কন্টেইনার দেখানোর জন্য, কন্টেইনার একটা ক্রিয়েট করে দেখানোর জন্য মোটামুটি যেগুলো সেটিংস প্রয়োজন পড়ে আমি মোটামুটি সবগুলোই কভার করার ট্রাই করেছি। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেনস থাকে বা আপনার যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ডেফিনিটলি এগুলা নিয়ে আপনাদের এগুলা রিপ্লাই করব এবং আ এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে আমি এগুলো নিয়ে সেপারেট ভিডিও অবশ্যই বানাবো। সো আ এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কাইন্ডলি একটা লাইক করে দিবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার যে আ টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।